ওকে দেখি। গুড ইভিনিং। দেখি লাইভ হচ্ছে কিনা, তারপর আমি বলছি। হ্যাঁ, একটু দেখি লাইভ হচ্ছে কিনা। লাইভ হচ্ছে কিনা আমি দেখি, তারপরে কথা বলছি। এক মিনিট ওয়েট কর প্লিজ। লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে, ঠিক আছে। এক মিনিট। লাইভ হচ্ছে, ক্ষতি নেই। হ্যাঁ, লাইভ হচ্ছে। এক মিনিট। এক মিনিট ওয়েট করো। আজকে ক্লাসে আসতে পারিনি, তার জন্য এই টাইমটা ঠিক করলাম। এর আগেও বলা হয়েছে যে 25শে মে ইউপিএসসি পরীক্ষা রয়েছে। ইউপিএসসি পরীক্ষা যেটা প্রিলিমিনারি, এবং সেপ্টেম্বরের 7 তারিখ পশ্চিমবঙ্গের যেটা WBCS সেটা পরীক্ষা হবে। একটা সময় যথেষ্ট রয়েছে, যদিও ইউপিএসসির জন্য সময়টা নেই। এবং আমি তবুও বলবো ফর্ম ফিল আপ চলছে, ইউপিএসসির ফর্ম তোমরা ফিল আপ করে নাও। যেটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে, দাঁড়াও ডেটটা দেখি। যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ। ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ রয়েছে আমাদের। ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ রয়েছে। ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যে, ভালোভাবে শুনবে, ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করে নেবে তাদেরকে এক মাস সম্পূর্ণ ফ্রি ক্লাস দেওয়া হবে। কিন্তু শর্তটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করার পরে 5 তারিখই ধরি, 5/2/2025 এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে 1 মাসের সম্পূর্ণ ফ্রি ইউপিএসসির ক্লাস দেওয়া হবে। সেটা হবে অনলাইন গুগল মিটে। আমি বলবো অবশ্যই ইউপিএসসি ফর্মটা ফিল আপ করো, অবশ্যই। পরীক্ষা যে কঠিন হয় তা না, এবং এটা সত্য কথা, পরীক্ষা জানা কঠিন হয় তার থেকে অনেক বেশি কঠিন বলে সেটা প্রচার করা হয়। সুতরাং চেষ্টা করো ফর্মটা ফিল আপ করার, এবং অবশ্যই পরীক্ষায় বসা। আগেও একাধিকবার সিলেবাস নিয়ে বলেছিলাম, আবার বলছি, প্রিলিমিনারি পরীক্ষা যেটা মে মাসের 25 তারিখে রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের, সেখানে আমরা দেখব আমাকে দুটো পেপার দিতে হবে, GS1 এবং GS2। এই দুটো সম্পূর্ণ MCQ, এবং খুব প্রবাবলি অগস্ট মাসের 28, খুব প্রবাবলি আমার ঠিক ডেটটা মনে নেই, আগস্ট মাসের 28 তারিখ থেকে মেন্স শুরু হবে। নাই বা প্লাম মেন্সে ডাক, কোনো অসুবিধা নেই। প্রিপারেশনটা যদি এবছর শুরু করো তাহলে বলা যায় 26 সালে যেটা ইউপিএসসি হবে সেখানে তুমি ডাক কাটলেও কাটতে পারো। আজকে যে জিনিসটা করাবো এটা খালি ইউপিএসসির জন্য না, সবকটা পরীক্ষার জন্যই রয়েছে। একটু খাতা নিয়ে নাও, এক মিনিট খাতা নিয়ে। খাতা যদি নিয়ে থাকো শুরু করব। 1 মিনিট।
এক মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ, এইটা মনে ডিস্টার্ব হচ্ছে, এক মিনিট একটু ওয়েট করো। হিস্ট্রি নিয়ে তো তোমার যে কোনো পরীক্ষাতে হিস্ট্রি আসে এবং হিস্ট্রি থেকে বেশ ভালো রকম প্রশ্ন হয়। আজকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ওপরে একটু আলোচনা করছি। এক মিনিট, এগুলো এত ডিস্টার্ব হয়ে রয়েছে। তা যেটা বলছি, ধরো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমাদের পড়তে হবে। কয়েকটা জিনিস, কিছু ভৌগোলিক সীমানা রয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়ব। দেখো, নর্দার্ন সাইড যেটা রয়েছে, মানে নর্দার্ন মোস্ট সাইড যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের প্রমাণ পাওয়া গেছে, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের মান্ডা ডিস্ট্রিক্ট। তাহলে জম্মু এবং কাশ্মীরের মান্ডা যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে আমরা নর্দার্ন মোস্ট সাইডটা পাচ্ছি। সাউদার্ন মোস্ট সাইড পাচ্ছি ডায়মাবাদ, যেটা হচ্ছে মহারাষ্ট্রে। আর ওয়েস্টার্ন মোস্ট পাচ্ছি সুক্তাগেন ডোর, যেটা পাকিস্তানে বর্তমানে। এবং ইস্ট মোস্ট সাইড যেটা আলমগীরপুর, উত্তরপ্রদেশে। তাহলে এই যে চারটে দিক, দেখো ইউপিএসসির যে প্রশ্ন হয় একটু ডেপথ টাচ করে, একটু ডেপথ হয়। তাই মনে রাখবে, ডাইরেক্টলি প্রশ্ন যে তুমি পাবে ইউপিএসসি, সেটা আশা না করাই ভালো। কিছুটা ইনডিরেক্ট, যেটা একটু ঘুরিয়ে প্রশ্ন হয় এবং সেটা তোমাকে করতে হবে। তা তোমরা এটা একটু হায়ার লেভেলের বই পেলে পাবে। তাহলে আমি আজকে বোর্ডে উঠছি না, কেননা বোর্ডটা রং আছে, এখনো চ্যাট করছে। তাহলে চারটে ভাগ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে অবশিষ্টগুলো যে আমরা পেয়েছি, সেটা চারটে ভাগে ভাগ করলে, চারটে দিকে যদি ভাগ করে নিই, তাহলে একদম নর্দার্ন মোস্ট সাইড, একদম উত্তরাংশে যেটা, সেটা জম্মু কাশ্মীরে পেয়েছি এবং মান্ডা ডিস্ট্রিক্ট। সাউদার্ন মোস্ট, মানে একদম দক্ষিণে যদি আমি ঘুরে যাই, তাহলে দক্ষিণে সিন্ধু সভ্যতার যে অবশিষ্ট বা তার যে অস্তিত্ব ছিল, সেটা ডায়মাবাদ, মহারাষ্ট্রে। ওয়েস্টার্ন মোস্ট সুক্তাগেন ডোর, পাকিস্তানে বর্তমানে। এবং ইস্ট, মানে ইস্টার্ন মোস্ট সাইড যেটা, সেটা আলমগীরপুর, ইউপিতে। তাই ইউপিতে তোমরা জানো যে মহাকুম্ভ চলছে। কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আসতেই পারে। তা 144 বছর পরে এটা হচ্ছে এবং এটা মহাকুম্ভ। ভারতবর্ষটা বটেই, বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে পুণ্যার্থীরা আসছেন গঙ্গা স্নানের জন্য। মনে রেখো যে প্রতি বছর কিন্তু কুম্ভ নয়, 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে কুম্ভ এবং 144 বছরে মহাকুম্ভ, যেটা 2024 সালে চলছে। ছাড়ো, এবার যেটা আসছে, তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু সাইটস, মানে কিছু অঞ্চল আছে যেটা পড়তে হবে। প্রথম, হরপ্পা যে নিদর্শন, সেটা আমরা আজকে যদি দেখি, তাহলে সেটা কিন্তু পাঞ্জাবে। সেটা আমার ভারতে যে পাঞ্জাবের অংশটা পড়েছে সেখানে নয়, পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স আছে সেখানে। মনে রেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস সাইট টু বি ডিসকভার্ড অ্যান্ড এক্সক্যাভেটেড আন্ডার দি সুপারভিশন অফ দয়ারাম সাহানি ইন 1921। তাহলে সিন্ধু সভ্যতা যখন খনন কার্য শুরু হলো, এটাই প্রথম নিদর্শন আমরা পেয়েছিলাম এবং খনন কার্য শুরু করেছিলাম দয়ারাম সাহানির নেতৃত্বে, এবং সালটা ছিল 1921 অন দ্য রিভার রাভি নদীর ধারে। দি ইন্ডাস সিভিলাইজেশন ইজ অরিজিনালি কল্ড হরপ্পা সিভিলাইজেশন আফটার ডিসকভারিং দি সাইটস। মানে হরপ্পা, এই যেটা ইন্ডাস সিভিলাইজেশন আছে, সেটা অরিজিনালি, প্রকৃতপক্ষে কিন্তু এটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন,
এখানে কি দেখো, এখানে কিছু স্তূপ পাওয়া গেছে এবং সেগুলো ভিজিট করেছে কে, যেটা হরপ্পান সাইট রয়েছে, মনে রাখবে 1921 সালে এটা এক্সক্যাভেট হয়েছিল এবং এর যে মাউন্ড আছে হরপ্পাতে, ফার্স্ট রিপোর্টেড বাই ম্যাসন ইন 1826 এবং ভিজিটেড বাই কানিংহাম ইন 1853 অ্যান্ড 1873। বারবার এসছে প্রশ্ন যে যে সাইটটা রয়েছে হরপ্পা সাইট, যেটা পাঞ্জাব এবং পাকিস্তানের পাঞ্জাবে, সেটা দুবার কানিংহাম ভিজিট করেছিলেন। সালটা হচ্ছে 1853 এবং 1873। এবার দেখো এইখানে হরপ্পা সাইডে যেটা পেয়েছি সেটা বিভিন্ন রাইটাররা কনক্লুড করেছে ইট ওয়াজ এ গেটওয়ে সিটি। হরপ্পাকে বলা হচ্ছে গেটওয়ে সিটি। এখানে সমাধিও খুব সুন্দর পাওয়া গেছে, দু রকমের পাওয়া গেছে। একটা হচ্ছে ট্রাইপিক্যাল R37 টাইপ এবং আরেকটা H টাইপ। এই দু রকমের সমাধি ক্ষেত্র আমরা পেলাম। এখানে যখন খনন কার্য চলছিল তখন দেখা গেল যে একটা সিটাডেল এবং এর পাশে বা দেয়াল গায়ে লাগাওয়া বেশ কিছু ব্যারাক পাওয়া গেছে এবং ব্যারাকগুলো ছিল সিঙ্গেল রুম, মানে এক ঘরের ব্যারাক পাওয়া গেছে বেশ কটা। এবার ব্যারাক বলতে আমরা সচরাচর বুঝি যে সৈন্যবাহিনীরা যে অস্থায়ী ক্যাম্পে থাকে এরকম কিছু, বা ক্ষেত্র বিশেষ স্থায়ী ক্যাম্পও হয়। তা যেটা সিটাডেল ছিল তার পাশে আমরা দেখব তার যে সিটাডেল যে ওয়াল ছিল, ওয়াল লাগোয়া বেশ কিছু সিঙ্গেল রুম ব্যারাক পাওয়া গেছিল। বলা হচ্ছে প্রবাবলি এই সিটাডেলে যে কর্মচারীরা থাকতো বা যে শ্রমিকেরা থাকতো তারাই এই ব্যারাকগুলো ইউজ করত। এবার যে জিনিসটা জানার আসে যে কি কি পাওয়া গেছে, মনে রাখবে নেকেড মেল টর্সো পাওয়া গেছে। এটা ছিল রেড স্যান্ডস্টোনের এবং এটা বলা হচ্ছে যে ট্রেস অফ জেনিজম। আদার্স ফাইন্ডিং আরও কিছু ছিল, সেটা হচ্ছে যেমন ভার্জিন গাড্রেস সিল পাওয়া গেছে, হুইট আর বার্লি পাওয়া গেছে, কপার স্কেল পাওয়া গেছে, মিরর পাওয়া গেছে, ভ্যানিটি বক্স পাওয়া গেছে, কিছু ডাইসও পাওয়া গেছে। এইগুলো পাওয়া গেছে হরপ্পান সাইডে। আর মনে রাখবে যেটা বারবার প্রশ্ন হয় যে হরপ্পা যে সাইডটা সেটা কোথায়, সেটা পাঞ্জাবে এবং সেটা পাকিস্তানের পাঞ্জাব। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কানিংহাম এখানে দুবার ভিজিট করেছিল, 1853 অ্যান্ড 1873-তে, এবং এটা ছিল প্রথম সাইট টু বি ডিসকভার্ড এন্ড এক্সকাভেটেড আন্ডার কার দ্বারা, দয়ারাম সাহানি, এবং এটা হয়েছিল 1921 সালে। মোটামুটি বিভিন্ন পরীক্ষাতে আমরা একটা প্রশ্ন বারবার ঘুরাতে দিয়েছি। একটা প্রশ্ন বারবার করা হয় যে এই হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতা, সেখানে কি শস্য পাওয়া গেছে। মনে রাখো হুইট অ্যান্ড বার্লি, একটা কপার স্কেলও পাওয়া গেছে, মিরর পাওয়া গেছে এই অঞ্চলে, আর ডান্সিং ফিমেল অ্যান্ড মেল নিউড, দুটোই নিউড, মেল অ্যান্ড ফিমেলের ডান্সিং যে ছবি বলবো না তো, যে মূর্তি, সেটাও কিন্তু এখানেই আবিষ্কৃত, মনে রাখো। এবার যেটা আমরা দেখলাম যে হরপ্পা সেটা হচ্ছে সবার আগে এক্সক্যাভেটেড হয়েছে, কিন্তু এবার সেটা হচ্ছে মহেঞ্জোদারো কিন্তু মনে রেখো সিন্ধ অঞ্চলে, এটাও পাকিস্তানের সিন্ধ, ওটা পাকিস্তানের পাঞ্জাব, এটা সিন্ধ। মনে রেখো ইট ইজ ওয়ান অফ দি লার্জেস্ট সাইট অ্যান্ড ওয়াজ ডিসকভার্ড বাই R.D. ব্যানার্জি 1922। তাহলে এটা ওয়ান অফ দি লার্জেস্ট সাইট, সিন্ধু সভ্যতার একটা, যেটা হলো ওয়ান অফ দি লার্জেস্ট সাইট, এটা মহেঞ্জোদারো। R.N. ব্যানার্জি 1922 সালে এটা ডিসকভার করেছিল।
এটা হচ্ছে মনে রেখো ইন্ডাস, মানে সিন্ধুই ধরো, ইন্ডাস রিভারের পাশে। এই এই যে কথাটা দেখো, যেটা মহেঞ্জোদারো সিন্ধ কথাতে বা সিন্ধি ল্যাঙ্গুয়েজে এর মানে হচ্ছে মাউন্ট অফ দি ডেড, বাংলায় যেটা আমরা পড়েছি মিথের স্তূপ। বারবার প্রশ্ন হয়। আর একটা কথা বলার, যখন ইউপিএসসি তুমি দিচ্ছ, কিছু ছেলে মেয়ে প্রশ্ন করেছিল যে কোন ভাষায় পরীক্ষা দেব। বাংলা ভাষায় আমি পরীক্ষা দিতে পারি, অসুবিধা নেই। তার জন্য যে ইংরেজি আর হিন্দি ভাষায় আমাকে নিতে হবে এরকমটি বলা নেই। যেটা বলা আছে সেটা হচ্ছে, তুমি হয়তো ফর্ম ফিল আপ করলে, যখন করছো তখন এই অপশনটা পেয়েছো যে তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও, কোন ভাষায়। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি প্রিলিমিনারি পরীক্ষা যেটা, সেটা নিয়ে তো কথা বলার নেই, কারণটা হচ্ছে ওটা এমসিকিউ হবে, ওটা নিয়ে মাথা ব্যথা নেই বা চাপ নিও না। মেন্স পরীক্ষা যেটা আমাদের খুব প্রবাবলি 28শে অগস্ট থেকে শুরু হবে, যদি প্রিলিম কোয়ালিফাই হই। এবার দেখা যাচ্ছে আমি জেনারেল স্টাডিজ পেপার, মেন্সের জেনারেল স্টাডিজ পেপার যদি বাংলাতে দিই, তাহলে কিন্তু আমি অপশনাল বাংলাতে দিতে পারি, কোনো অসুবিধা নেই, মানে অপশনাল পেপার যেটা নেব। এবার অনেকে বলে যে কি পেপার নেব। দেখো, ডিরেক্টলি আমরা অপশনালটা পড়াই না, আমরা এখানে যেটা পড়াই সেটা হচ্ছে প্রিলিমিনারি দুটো পেপার থাকছে, সেটা মেন্সের কম্পালসারি পেপারস বা জেনারেল স্টাডিজ পেপার যে চারটা থাকছে সেটা, পাশাপাশি ইংরেজিটা। অপশনালে আমরা প্রত্যক্ষভাবে ক্লাস নিয়ে তোমাকে সাহায্য করতে পারি না, কিন্তু এটা সত্যি যে আমরা নোটস প্রোভাইড করে দিই। সেটা তুমি বাংলা লিটারেচার রাখতে পারো হিস্ট্রি রাখতে পারো, সোশিওলজি। এই তিনটে বিষয়, এই তিনটে অপশনাল বিষয়ের উপরে আমরা নোটস প্রোভাইড করি। হ্যাঁ, ডাইরেক্টলি ক্লাস নেওয়া হয় না। ডাইরেক্টলি ক্লাস যেগুলো নেওয়া হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দুটো পেপার এখানে হচ্ছে, এছাড়াও মেন্সে যখন যাচ্ছি, ডাব্লিউবিসিএস হলে কম্পালসারি বলছো, এবং তোমার ইউপিএসসি হলে তুমি জেনারেল স্টাডিজ পেপার বলছো, এই দুটো চারটে পেপার যে স্টাডিজের থাকে, জেনারেল স্টাডিজ, এর সাথে সাথে আমরা ইংরেজিটা করিয়ে থাকি। তো এবার আমি বলবো, অবশ্যই 12 ক্লাস পর্যন্ত তুমি যে ভাষাতে পড়ে এসেছো, 12 ক্লাস অবধি, তোমার সেই ভাষাটাই গ্রহণ করা যুক্তিযুক্ত। একটু খোঁজ নিলেই দেখবে, অত ক্লান্তি হতে হবে না, বা ক্লান্ত একটু খোঁজ নিলেই দেখবে নিজেদের ভাষাতে, মানে স্থানীয় ভাষাতে, এই শিডিউলে যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাতে পরীক্ষা দিয়ে অনেকেই কিন্তু সফল হয়েছে। সুতরাং তুমি যে হবে না এটা বলা যায় না, তুমি অবশ্যই হতে পারো, একটু চেষ্টা করো না। তা যেটা বলছি, তাহলে প্রশ্ন যদি আসে, সিন্ধু সভ্যতার লার্জেস্ট সাইট অবশ্যই মহেঞ্জোদারো। 1922 সালে এটা আবিষ্কৃত হয় আর.ডি. ব্যানার্জি, ইন্ডাস রিভারের পাশে। এবং সিন্ধি ভাষায় এই যে মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মাউন্ট অফ দি ডেড অথবা মিথের স্তূপ। তা এখানে বিল্ডিং যেটা পাওয়া গেছে, আদার্স যেগুলো বিল্ডিং ইনক্লুড অ্যান অবলং multi-pillar assembly hall and a big rectangular building which must have served administrative services বা পারপাস। বলছি এখানে যে বিল্ডিং পাওয়া যায় মাল্টি পিলার, মানে অনেক পিলার দিয়ে একটা বিল্ডিং পাওয়া গেছে, হল। এছাড়াও একটা রেক্টেঙ্গুলার বিল্ডিং পাওয়া গেছে যেটা প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। আরও পাওয়া গেছে, দেখো, শিব, পশুপতি শিব, মানে বিভিন্ন পশু আবৃত করে আছে, এরকম যে শিবের যে ছবিটা আমরা প্রায় দেখি, এটা কিন্তু পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। এছাড়াও ব্রোঞ্জের, মানে ডান্সিং গার্ল, একটা নৃত্যরত মেয়ের মূর্তি পাওয়া গেল। কিছু 3 সিলিন্ডারিক্যাল যেটা সিল, সেটাও পাওয়া গেছে ওই দাড়ি সহ একটা লোকের মাথা, এরম মানে স্থাপত্য করা।
আরও কিছু ক্লে ফিগার্স পাওয়া গেছে মাদার গডরেস, মানে মাতৃদেবী বা মা দেবী বা মহিলা দেবীর ছবি, ছবি না তো মানে ফিগার্স পাওয়া গেছে, ডাইস পাওয়া গেছে, আরও পাওয়া গেছে একটা মূর্তি বা একটা পুতুল পাওয়া গেছে, যেটা হচ্ছে কি যোগীর পুতুল, মানে কোনো ঋষির পুতুল। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো এখানে একটা কি বলো গ্রেট বাথ পাওয়া গেছে, মেনলি পাবলিকদের জন্য, এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে স্নান করা হতো সম্ভবত। তাহলে এটা খোলা হয়েছিল মেনলি রিলিজিয়াস ব্যাথিং পারপাসে। এখানে চেঞ্জিং রুমস ছিল এখানে। এবার কথা হচ্ছে এটা যখন মেজার করা হচ্ছে 39 ফিট এর লেন্থ, 23 ফিট ব্রেড এবং 8 ফিট এর ডেপথ ছিল। তাহলে এই যে জলাধার যেটা মেনলি রিলিজিয়াস ব্যাথ পারপাসে ইউজ করা হতো, সেটা আমরা মহেঞ্জোদারোতে পেয়েছি। এক মিনিট একটু, হ্যাঁ এই যা আজকে সকাল থেকে সময় পাইনি বলবো না, মানুষের সময় থাকে না, এটা সর্বাংশে মিথ্যে কথা। মানুষের সময় থাকে, মানুষের সময় থাকে। এবার আমরা নিজেদেরকে হয়তো ব্যস্ত প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো বলি, সে যাই হোক। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ হরপ্পা সাইড অ্যান্ড দেয়ার এক্সক্যাভেটরস, মানে যারা খনন কার্য চালিয়েছিল তাদের নোট করে রেখো। হরপ্পা, নেম অফ দি সাইট যদি বলা হয় তাহলে হরপ্পা। 1921 সাল দয়ারাম সাহানি। এটা কোথায় পাওয়া গেছে দেখো, মন্টগোমরি ডিস্ট্রিক্ট ইন পাঞ্জাব। কিন্তু এখন মন্টগোমরি যেটা বলছি, সে ডিস্ট্রিক্টটা যে পাঞ্জাব ডিস্ট্রিক্ট, এটা পাকিস্তানে। এটা কোথায়? অন দি লেফট ব্যাঙ্ক অফ রিভার রাভি, রবি নদীর লেফট ব্যাঙ্কে এটা অবস্থিত। মহেঞ্জোদারো তার পরের বছর 1922 আর্লি ব্যানার্জি। এটা লারকানা ডিস্ট্রিক্ট। এরকম স্থান নাম দিয়ে কিন্তু সচরাচর এসে থাকে, এবং আমরা অনেকেই এক্ষেত্রে একটা ভুল করে ফেলি। সুতরাং যখন তুমি ইউপিএসসি দিচ্ছ অথবা যে কোনো সিভিল সার্ভিসেস পরীক্ষা দিচ্ছ, তোমাকে একটু ডেপ নিয়ে পড়তে হবে। তা যেটা বলছি, লারকানা ডিস্ট্রিক্ট এটা সিন্ধে। কোথায়? রাইট ব্যাঙ্ক অফ ইন্ডাস, নাও ইন পাকিস্তান। এবার দেখো চানহোদরাও, এটা কোথায়? 1931 সালে। এটা এন গোপাল মজুমদার। এটা কোথায়? এটাও সিন্ধে, লেফট ব্যাঙ্ক অফ ইন্ডাস, আচ্ছা আমরি, এটা এন জে মজুমদার, এটার এক্সক্যাভেটর, 1929 সাল। এটাও সিচুয়েটেড ইন সিন্ধ অন দি ব্যাঙ্ক অফ ইন্ডাস, কলিবঙ্গন এ ঘোষ, 1955 সালে এটা এক্সক্যাভেটেড হয়েছিল। রাজস্থানে অন দি লেফট ব্যাঙ্ক অফ ঘরঘর বা ঘরঘরা নদী। এবার কডজি বা কডিজি, ডিআইজিআই, কডিজি, এটা 1950 সালে। ফজল খান, সিচুয়েটেড অন লেফট ব্যাঙ্ক অফ ইন্ডাস। এইটুকুনি আগে দেখি, তারপরে কথা বলব। তার আগে বলি, অনেকে আমাকে বলে যে আপনি বারবার ইউপিএসসির কথা বলেন কেন? দেখো খুব ভালোভাবে বিশ্লেষণ করলে দেখবে, আমি তোমাকে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস দেওয়ার বারবার কথা বলি এর জন্য নয় যে তুমি বিপদে পড়ো, ডেফিনেটলি নট, দ্যাট ইজ নট মাই ইন্টেনশন অলসো। আমি যদি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, আমি যখন গ্র্যাজুয়েট, নিঃসন্দেহে ইউপিএসসি আমাকে অনুমতি দেয় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য। ইউপিএসসির সিলেবাসটা এমনভাবে করা হয়েছে, মারাত্মক হারে ভাস্ট, নো ডাউট, কিন্তু এত সুন্দর সিস্টেমেটিক্যালি সিলেবাস যে ইউপিএসসির জন্য যদি আমি প্রিপারেশন নিই, তাহলে অন্য যে কোনো পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যায়। এবার অনেক যুক্তিবাদী লোক বলেন যে এখানে তো
ইংলিশ বা অঙ্কে তেমন চাপ নেই। আমি ঠিক বুঝতে পারি না ওনারা কিভাবে কথাটা বলেন। ইংরেজি তোমাকে শিখতেই হবে, মুক্তি নেই। আর বললে অঙ্কের কথা, অঙ্কের কথা বললে তো অবশ্যই বলতে হয়, অঙ্কের কথা বললে অবশ্যই বলতে হয়। তুমি যে সিস্যাট পরীক্ষা দিচ্ছ, সেখানে তো অঙ্ক রয়ে গেছে। ডাব্লিউবিসিএস এসো, ডাব্লিউবিসিও তাই, ডাব্লিউবিসিএসও তাই। এবং তোমরা এর মধ্যে জেনে গেছো যে ডাব্লিউবিসিএস আগামী বছর বলতে বোঝাচ্ছি আমি 2025 সাল, এটা চলছে। মানে 2025 সালের জন্য যেটা নোটিফিকেশন বেরোবে, এটা যেটা বেরোবে সেটা 2024 সালের জন্য। তা 2025 সালে যে নোটিফিকেশন হবে, সেখানে কিন্তু আমাদের ইউপিএসসির আদলে পরীক্ষাটা হবে। সুতরাং প্রিপারেশনটা ইউপিএসসি নেওয়া হোক। ইউপিএসসিতে আমরা যেমন জেনারেল স্টাডিজ থাকছে, রিজনিংও থাকছে, অঙ্ক ইংরেজি থাকছে, তাহলে পুরোপুরি জিনিসটাই তো কভার হচ্ছে। তাহলে তুমি ইউপিএসসি দেবে না কেন? এখন যারা বয়সের শেষ সীমানায় চলে এসছো, 27-28, তাদের ক্ষেত্রে আমি বলছি না। যারা কলেজে পড়ছো, 21-22 বছর বয়স, তারা অবশ্যই ইউপিএসসির জন্যও খাটো, আমি বলছি। তা ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ করে দিও। ইউপিএসসি পরীক্ষা দিলে যে তুমি হারাবে কিছু, তা কিন্তু না। তুমি যে হারাবে তা কিন্তু না। তুমি উল্টো পরীক্ষায় যদি তুমি সফল নাও হও, তুমি যেটুকুনি পথ হাঁটবে, অনেস্টলি হাঁটবে, সেইটুকুনি পথ কিন্তু তোমাকে অন্যান্য পরীক্ষায় সফল করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে একবার হয়ে যাক। হরপ্পা 1921 সাল, দয়ারাম সাহানি, মন্টগোমরি ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব, এখন কোথায়? পাকিস্তানে আছে। এটা কোথায়? লেফট ব্যাঙ্ক অফ রিভার রাভি, ভালোভাবে মনে রেখো। মহেঞ্জোদারো 1922 সাল, আর.এন. ব্যানার্জি, এক্সক্যাভেটর, লারকানা ডিস্ট্রিক্ট, সিন, অন দি রাইট ব্যাঙ্ক অফ ইন্ডাস, নাও ইন পাকিস্তান। তারপরে যেটা আসছিলাম, চানহুন্দ্র, এটা হচ্ছে 1931 সাল, এন গোপাল মজুমদার, সিচুয়েটেড ইন সিন অন দ্য ব্যাঙ্ক অফ লেফট ইন্ডাস। আমরা এসেছিলাম 1929 সালে, এন জি মজুমদার, সিচুয়েটেড ইন সিন অন দি ব্যাঙ্ক অফ ইন্ডাস। কোন নদীর ধারে, এই জিনিসটা খুব ভালোভাবে জেনে রাখবে। ফাঁকি দিলে হবে বলে মনে হয় না, কেন ফাঁকি দিয়ে অন্তত চাকরি পরীক্ষায় পাশ করা যায় না। সুতরাং তোমার প্র্যাকটিসটা হতে হবে কিন্তু অত্যন্ত মাত্রায় সলিড, অত্যন্ত মাত্রায় সলিড। তারপরে দেখো, ও এটা বলিনি না, আচ্ছা, রোপার 1953 সালে এটা এস্টাবলিশ হয়, এবং ওয়াই ডি শর্মা, সিচুয়েটেড ইন দ্য পাঞ্জাব ব্যাঙ্ক অফ সুতলেজ। আমি বারবার বলছি, নদীগুলোর নাম যথেষ্ট ভালোভাবে মনে রাখো, যথেষ্ট, আদারওয়াইজ মনে হয়। লোথাল 1955 থেকে 1960 অবধি এর এক্সক্যাভেশন চলেছিল। এস.আর. রাও, এটা গুজরাটে, কোথায়? সাবরমতী আর বাগবা রিভারে গালফ অফ কম্বেতে, এটা ভারতে। ইট ওয়াজ দ্য অনলি সাইড অফ ইন্ডিয়ার সিভিলাইজেশন উইথ আর্টিফিশিয়াল ব্রিক ডকিয়ার্ড। তাহলে কৃত্রিম ইটে যে ডকিয়ার্ড এখানে পাওয়া গেছিল, এটা নিয়ে একটা প্রশ্ন হয় লোথাল নিয়ে, হলো। আচ্ছা আচ্ছা, আলমগীরপুর, যেটা এটা 1958 সালে, ওয়াই ডি শর্মা, এটাও ওয়াই ডি শর্মা রোপারও করেছিল, এটা করেছিল। মনে রাখবে, মিরাট দ্য ব্যাঙ্ক অফ হিন্ডন রিভার, মিরাটে হিন্ডন রিভারের পাশে। তাহলে বিভিন্ন পরীক্ষায় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মহেঞ্জোদারো আর হরপ্পা, আমি কিন্তু পুরোটা করাইনি। মহেঞ্জোদারো এবং হরপ্পা থেকে যে যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এটা সম্পূর্ণ আলোচনা হলো, সংক্ষিপ্ত আলোচনা, বোর্ডে উঠতে পারলাম না।
আগামীকাল যে ক্লাস হবে অবশ্যই বলে উঠব, এবং এর ওপরে কিছুটা স্কেচ হবে। তোমরা ভালোভাবে জানো যে আমি সচরাচর বোর্ডে পড়াই, বসে পড়ি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। সে যাই হোক, আজকে রাত অনেক হয়ে গেল, 11:50। যারা যুক্ত রয়েছে অনেক ধন্যবাদ। আগামীকালই ক্লাস করব, আর যে কথাটা দিয়েছি বা বলিও সেটা দেখো, 5th February 2025 মধ্যে যারা ইউপিএসসি ফর্ম ফিল আপ করবে তাদেরকে সম্পূর্ণ 1 মাসের ফ্রি ক্লাস দেওয়া হবে গুগল মিটে, ফেসবুক বা ইউটিউবে না, গুগল মিটেই ক্লাস দেওয়া হবে। তার জন্য অবশ্যই ফর্মটা ফিল আপ করে সেই ফর্মের একটা কপি, ফটোকপি 9733070783, I repeat it again, 9733070783 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমরা হোয়াটসঅ্যাপ করা মাত্রই আমরা যে ক্লাস শুরু করব, এটা আমরা ক্লাস শুরু করব কিন্তু মোটামুটি ধরো ওই 15ই ফেব্রুয়ারি থেকে, আমরা 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করব। এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করে নেবে তারা 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস জয়েন করতে পারবে, এবং ক্লাসটা 1 মাস সম্পূর্ণ ফ্রি হবে, যাতে তোমরা বুঝতে পারো ইউপিএসসি পরীক্ষা যদি তুমি দাও, যখন অবশ্য ফর্ম ফিল আপ করছো দেবে, কী কী স্ট্র্যাটেজি অবলম্বন করলে মোটামুটি 1.5 বছরের মধ্যে তুমি সফল কি করে হয় সেই জিনিসটা জানতে পারবে। ওকে, সকলে ভালো থেকো, আগামীকাল আবার ক্লাস করাচ্ছি। থ্যাংক ইউ, গুড নাইট।